দেখ আমাদের কটা চ্যাপ্টার হয়েছে টোটাল? 4টে অধ্যায় হয়ে গেছে। দর্শনে আমরা কটা পাঠে পড়ছি? আবার বলছি, ভারতীয় দর্শন 7টা চ্যাপ্টার আর পাশ্চাত্য দর্শন 2টো চ্যাপ্টার, তাই তো? ভারতীয় দর্শন প্রথম ইউনিট আমাদের কটা চ্যাপ্টার হয়ে গেছে? 4টে চ্যাপ্টার কী কী? প্রথমে দর্শনের ধারণা, তারপরে কি হয়েছে? দর্শনের ধারণার পরে কি আছে? দর্শনের সম্প্রদায়। ভারতীয় দর্শনের সম্প্রদায় কটা সম্প্রদায়? 2টো সম্প্রদায়। কি কি? আস্তিক আর নাস্তিক। নাস্তিক সম্প্রদায় কটা? 3টে। কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন। আর আস্তিক সম্প্রদায় কটা? 6টা। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এটা হয়ে গেল দর্শনের সম্প্রদায়, হয়ে গেছে। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি? 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি। জ্ঞান লাভের 6টি পদ্ধতি। কি কি 6টি পদ্ধতি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। এই চ্যাপ্টারও হয়ে গেছে আমাদের। তারপরে কি? তারপরে হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার কি? চারবাক মতে অনুমান, প্রমাণ, খণ্ডন। কি? চারবাক মতে। চারবাক কারা? এটাই 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার আগেই হয়ে গেছে। 4 নম্বর চ্যাপ্টারে আজকে আমরা কি জানবো? ওয়ান লাইনার, মানে তোমাদের মুখস্থ করার জন্য চারবাক দর্শনটা অ্যাকচুয়ালি কী, আজকে এটা নিয়ে বলবো। আগে ভিডিও হয়ে গেছে। চারবাক কথাটা কোত্থেকে এসছে? চারুযুক্ত বাক। চারবাক কথাটা কোত্থেকে এসছে? চারুযুক্ত বাক। চারবাকরা হচ্ছে নাস্তিক। নাস্তিক শিরোমণি বলা হয়, কেন? ওরা বেদকেও মানে না, আর কাকে মানে না? ঈশ্বরকেও মানে না। বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না। কারা? চারবাকরা। তাই চারবাকদের কি বলা হয়? চরম নাস্তিক বা নাস্তিক শিরোমণি। কি বলা হয়? চরম নাস্তিক বা নাস্তিক শিরোমণি। অসুবিধা আছে? চারবাকদের কি বলা হয়? নাস্তিক শিরোমণি। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চারবাকরা কি নাস্তিক সম্প্রদায় কটা? 3টে পড়ে এসছি। কি কি? চারবাক, বৌদ্ধ আর জৈন। এরা কেউ বেদকে মানে না, কিন্তু চারবাকরা বেদকেও মানে না, আবার কাকে মানে না? ঈশ্বরকেও। তাহলে চারবাকদের কি বলা হয়? নাস্তিক শিরোমণি। অসুবিধা আছে? ক্লিয়ার? এবার চারবাকরা কি কি স্বীকার করেছে? চারবাকদের চারুযুক্ত বাক, মানে সুন্দর কথা। চারবাকদের বলা লোকায়ত দর্শন। কেন বলা হয়? খুব তাড়াতাড়ি ওরা কী হয়ে গেছিলো? পপুলার হয়ে গেছিলো। তাই এই যে ব্যাপারগুলো, চারবাকরা জগৎতত্ত্ব, ভূত চতুষ্টয়বাদ। ওরা বলেছে এই জগৎ কটা ভূতের মাধ্যমে সৃষ্টি হয়েছে? পঞ্চমহাভূত। ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। কিন্তু চারবাকরা কাকে স্বীকার করে না? বোমকে স্বীকার করে না, মানে আকাশ। বোম মানে কি? আকাশ। আকাশ মানে তো শূন্য। তাই আকাশকে কি করে না? আকাশকে কি করে না? স্বীকার করে না। কটাকে স্বীকার করে? 4টেকে। কি কি? ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। এইগুলো আজকে জানবো। তাহলে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এগুলো পড়লেই এর মধ্যে থেকে কমন আমার চলে আসবে। তাহলে কি কি? প্রথম দেখো, দর্শনের প্রধান 2টি ভাগ কি কি? দর্শনের প্রধান 2টি ভাগ হলো ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন। একবারে মুখস্থ এখানেই করবো আমরা। ভারতীয় দর্শনে মোট কয়টি সম্প্রদায় রয়েছে? 9টি সম্প্রদায়। তার মধ্যে 6টি আস্তিক আর 3টি হচ্ছে নাস্তিক। আমরা বলেছি ভারতীয় সম্প্রদায়কে কটি ভাগে ভাগ করা হয়েছে? 2টি। একটা নাস্তিক, একটা আস্তিক। নাস্তিক কটা? 3টে। কি কি? চারবাক, বৌদ্ধ আর জৈন। আর আস্তিক কটা? 6টা। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। ঝরঝরে মুখস্থ থাকবে, একদম মুখস্থ এখানেই করবি। বল, সম্প্রদায় ভারতীয় দর্শন সম্প্রদায় কটা? 2টো। কি কি? আস্তিক আর নাস্তিক। নাস্তিক কটা? 3টে। কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন। যারা বেদকে মানে না। নাস্তিক কাদের বলা হয়? যারা বেদকে মানে না, বেদের প্রামাণ্যকে যারা অস্বীকার করে। অসুবিধা আছে? তাহলে পারবো আমরা? নাস্তিক হচ্ছে 3টে, হয়ে গেল। এবার চারবাকদের প্রতিষ্ঠাতাকে? গুরু বৃহস্পতি। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। আর জৈন দর্শন আমরা জানি 24 জন তীর্থঙ্কর, তার মধ্যে লাস্ট শেষ তীর্থঙ্করকে? মহাবীর জৈন। অসুবিধা আছে? এগুলো আমরা ইতিহাসে পড়েছি। এইবার চলায় আস্তিক দর্শন। আস্তিক দর্শন কটা? 6টা। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। আবার বল, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। আবার বল, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। আবার বল, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। মীমাংসা, বেদান্ত বলতে পারবি? বল, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। অসুবিধা আছে? 6টা। 6টার মধ্যে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা থেকে আমি কি বলেছিলাম? কপিল শর্মা শো। একদম লাভটা শো কে করে? কপিল শর্মা। তাহলে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা থেকে কপিল। এর কেন কি? মহর্ষি কপিল। একটা করে মহর্ষি দিয়ে, সব মহারিষি এরা, ঠিক আছে? কপিল। তারপরে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা সবার বাড়িতে প্রোডাক্ট আছে, পতঞ্জলি। পতঞ্জলি সাবান সব আছে না পতঞ্জলির? তাহলে পতঞ্জলি যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। রামদেব বাবার সেই পতঞ্জলি গুরুকে? পতঞ্জলি, মনে থাকবে। তা যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কি? গৌতম, মহর্ষি গৌতম। গৌতম বুদ্ধ নয়, এটা হচ্ছে মহর্ষি গৌতম, মনে থাকবে। অসুবিধা আছে? তারপরে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কনাদ। কে? কনাদ।
ঠিক আছে, অ্যাটমের কথা কিন্তু ওই কণাদ বৈশেষিক দর্শনে বলা হয়েছে, বুঝতে পেরেছো কি বললাম। তারপরে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, তারপরে কি মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে? জৈমিনী। কে প্রতিষ্ঠাতা? জৈমিনী। আর বেদান্ত সব থেকে শেষ, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা বাদরায়ণ মুনি। কি বলবো? বাদরায়ণ। একেই বেদব্যাস বলা হয়, একেই কৃষ্ণদ্বৈপায়ন বলা হয়। অসুবিধা আছে? তাহলে সবকটা প্রতিষ্ঠাতা জানলাম, ক্লিয়ার? এইভাবে আমরা পড়বো। এরপরে দেখো, তা টোটাল কটা সম্প্রদায় জানলাম? 9টি। 6টা হচ্ছে আস্তিক, 3টে নাস্তিক, একদম মুখস্থ হয়ে যাবে। ভারতীয় দর্শনে নাস্তিক শিরোমণি কাকে বলা হয়? নাস্তিক শিরোমণি কাকে বলা হয়? 4 ভাগ। ভালো করে বোঝ, নাস্তিকদের কজন? 3জন। 3জন নাস্তিক শিরোমণি মানে কি? বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না। তাহলে কী হয়ে গেল? নাস্তিক শিরোমণি, চরম নাস্তিক বলা হয় কাদেরকে? 4 ভাগদের। অসুবিধা আছে? 4 ভাগ দর্শনকে নাস্তিক শিরোমণি বলা হয়, কারণ কি? এরা বেদ ও ঈশ্বর মানে না। অসুবিধা আছে? তারপরে 4 ভাগ দর্শনে মূলত কী ধরনের দর্শন? চরম নাস্তিক বা জড়বাদী। এরা 4 ভাগরা কি? জড়বাদী বলা হয়, মেটেরিয়ালিস্টিক। ওরা জড় পদার্থকে স্বীকার করে, কিন্তু যাদের প্রাণ আছে তাদেরকে স্বীকার করে না। বলছে যাদের প্রাণ আছে তারা ক্ষণস্থায়ী, মানে ধর আমাকে তোরা দেখছিস, আমার একটু একটু করে বয়স বাড়ছেই, হয়তো দেখতে পাচ্ছিস না, কিন্তু আমি চেঞ্জেবল, প্রতি মুহূর্ত কী হচ্ছি? চেঞ্জ হয়ে যাচ্ছি। সেই জন্য 4 ভাগরা বলে যেটা দেখবো সেটাই বিশ্বাস করব। জড় পদার্থ যেখানে আছে সেখানেই থাকবে, তাকে যদি কেউ না সরায়। কিন্তু যাদের প্রাণ আছে তারা কিন্তু এক জায়গায় থাকবে না। তাই ওরা 4 ভাগদের কী বলা হয়? জড়বাদী। 4 ভাগদের কী বলা হয়? জড়বাদী। কেন বলা হয় বুঝতে পেরেছিস? ওরা যাদের প্রাণ আছে তাদেরকে বিশ্বাস করে না, কারণ কি? তারা সবসময় পরিবর্তনশীল, কিন্তু জড় পদার্থে কি কোনো পরিবর্তন নেই। সেই জন্য 4 ভাগরা কী করে? জড়বাদী। 4 ভাগদের কী বলা হয়? জড়বাদী। আর কি বলা হয়? চরম নাস্তিক। ঠিক আছে? নাস্তিক, চরম নাস্তিক কেন বলা হয়? বেদকেও মানে না, ঈশ্বরকে মানে না। কিন্তু জড়বাদী কেন বলা হয়? ওই যে জড় পদার্থকে স্বীকার কেন করে? যেটা দেখবো সেটাই বিশ্বাস করব। আর যাদের প্রাণ আছে তাদেরকে দেখলে কী হবে? তারা তো পরিবর্তনশীল। অসুবিধা আছে? তারপর 4 ভাগ দর্শন মূলত কী ধরনের দর্শন? চরম নাস্তিক, জড়বাদী। 4 ভাগদের আদি গুরুর নাম কি? গুরু বৃহস্পতি। অসুবিধা পারা যাবে? 4 ভাগদের গুরুর নাম কি? বৃহস্পতি। ধরা হয়, কারণ 4 ভাগদের নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে। অসুবিধা আছে? 4 ভাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? 4 ভাগ দর্শন খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেছিলো, কারণ এই মতবাদ সাধারণ মানুষের মধ্যে খুব দ্রুত প্রসারিত, জনপ্রিয় হয়ে গেছিলো। কেন? 4 ভাগরা বলেছে ঋণ করে ঘি খাও, তাহলে জনপ্রিয় হবে না? বলো, পৃথিবীতে গরিবের সংখ্যা কত? অনেক বেশি। বড় লোকদের সংখ্যা, ধনী ব্যক্তির সংখ্যা কম। তাহলে 100%-এর মধ্যে 10% যদি ধনী ব্যক্তি হয়, 90% গরিব। তো গরিবদের মধ্যে যদি এই কথা বলা হয়, ভাবো যে ঋণ করে ঘি খাও, মানে ধার দেনা করো, ফুর্তি করে নাও, কোনো অসুবিধা নেই, তাহলে এটাতে সবাই এটাতে ভালো মানে পপুলার হবে কি না বলো? পপুলার হবে তো? সহজেই পপুলার। সেই জন্য সহজে কী হয়ে গেছিলো? লোকায়ত দর্শন, মানে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। বুঝতে পেরেছো কী বললাম? এদের এই সুখভোগ নীতি। নীতিতত্ত্ব কী? 4 ভাগদের নীতি কী? সুখভোগ করা। বলছে মরে গেলে বলে ওরা পুনর্জন্মবাদ বিশ্বাস করে না, ঈশ্বর মানে না, আত্মা মানে না। বলছে তো আমাদের ভয় দেখায় না? কি ভয় দেখানো? ছোটোবেলায় পাপ কাজ যদি করিস তাহলে তোকে নরকে গিয়ে তোকে কড়াইয়ের তেলে ভাজা হবে, এরকম একটা ব্যাপার। এই যে এইরকমভাবে ভয় দেখানো হয়, পাপ কাজ করলে ফল ভোগ করতেই হবে, তাহলে এই যে কর্মফল এইসব তো বলা হয়। কিন্তু 4 ভাগরা এইসব মানেই না। 4 ভাগরা বলে যা ইচ্ছা তাই করো, সুখভোগটাই মেন। বেঁচে আছো যতদিন বাঁচবে সুখভোগ করো, মরে গেলে আর ওইসব ভেবে লাভ নেই। বুঝতে পেরেছো কী বললাম? সেই জন্য খুব তাড়াতাড়ি কী হয়ে গেছিলো? সাধারণ মানুষের মধ্যে খুব দ্রুত জনপ্রিয় হয়ে গেছিলো। তাই একে কী বলা হয়? লোকায়ত দর্শন। তাই একে কী বলা হয়? বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে 4 ভাগদের মূল নীতি বা চরম লক্ষ্য কি? 4 ভাগদের মূল লক্ষ্য হচ্ছে সুখবাদ। বললাম তো, মূল নীতি কি? সুখবাদ। যতদিন বেঁচে থাকবে ততদিন সুখভোগ করে যাও। তারপরে জ্ঞান তত্ত্বে 4 ভাগদের কঠোর অবস্থান কি? জ্ঞান তত্ত্বে যা দেখা যায় না তা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। যা দেখা যায় না তা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তারপরে 4 ভাগ মতে প্রমাণ বা যথার্থ জ্ঞান লাভের উপায় কয়টি? একটি। কটা প্রমাণ আছে ভারতীয় দর্শনে? 6টা। কটা প্রমাণ আছে? 6টা। কী কী? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। 6টা প্রমাণ আগের দিন আমরা পড়েছি। 6টা প্রমাণের মধ্যে 4 ভাগরা কাকে স্বীকার করে? শুধু প্রত্যক্ষকে। শুধু কাকে? প্রত্যক্ষকে। যেটা দেখবো সেটাই বিশ্বাস করব। কারা বলে? 4 ভাগরা। 4 ভাগদের মধ্যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। কি বলা হয়? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। যেটা দেখবো সেটাই বিশ্বাস করব, অনুমান প্রমাণ নয়। আজকের চ্যাপ্টারটারই নামই তাই। 4 ভাগদের মতে অনুমান প্রমাণ খণ্ডন, মানে অনুমান যে প্রমাণ নয় সেটা 4 ভাগরা প্রমাণ করবে। অসুবিধা আছে?
আগের দিন বুঝিয়ে দিয়েছি, আজকে কোশ্চেন করছি। তা চার্বাকদের মূল নীতি বা চরম লক্ষ্য কি? সুখবাদ। ঋণ করে ঘি খাও, অসুবিধা আছে? জ্ঞান তত্ত্বে চার্বাকদের কঠোর অবস্থান কি? জ্ঞান তত্ত্বে চার্বাক মতে যা দেখা যায় না তা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তারপরে চার্বাক মতে প্রমাণ বা যথার্থ জ্ঞান লাভের উপায় কয়টি? একটি, সেটা কি? প্রত্যক্ষ। চার্বাক মতে সেই একমাত্র প্রমাণ কি? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। পারা যাবে? অসুবিধা আছে? তারপরে ভারতীয় দর্শনে পঞ্চমহাভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ঠিক আছে? মাটি, জল, আগুন, বায়ু আর হচ্ছে আকাশ। এই পাঁচটা মহাভূতের মাধ্যমে কি তৈরি হয়েছে? জগতের সৃষ্টি। এটা ভারতীয় দর্শনে বলে। কিন্তু চার্বাকরা বলে বোম বা আকাশকে স্বীকার করে না। বোম বা আকাশ মানে কি? আকাশ মানে তো শূন্য। তুই যদি এখন রকেটে করে যেতে আরম্ভ করিস, আকাশ তোকে আটকাবে? তার আকাশ তো কোনো বাধা দেবে না, মানে আকাশ মানে ওখানে ফাঁকাই দেখবি। তাই আকাশকে তো দেখা যায় না। তার মানে বলছে আকাশ, বোম বা আকাশকে কারা স্বীকার করে না? চার্বাকরা। কেন? চার্বাকদের প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তা চার্বাকরা কটাকে স্বীকার করে? এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, চারটে মহাভূতের মাধ্যমে এই জগতের সৃষ্টি। চার্বাকদের মতে কি? চারটে মহাভূতের মাধ্যমে এই জগতের সৃষ্টি। একে বলে ভূত চতুষ্টয়বাদ। চার্বাকদের এই তত্ত্বকে কি বলি আমরা? ভূত চতুষ্টয়বাদ। অসুবিধা আছে? পারা যাচ্ছে তো? ভূত মানে কিন্তু ওই ভূত না যেটা আমাদের রাত্রেবেলা ভয় দেখায়, ওইরকম ভূত না। এই ভূতগুলো কি? মহাভূত, মানে জগতের সৃষ্টি হয়েছে মাটি, জল, আগুন আর বায়ু। অসুবিধা আছে? চার্বাকদের কি তত্ত্ব? চারটে মহাভূতকে স্বীকার করে। কি কঠিন মনে হচ্ছে? বুঝতে পারছিস তো? ভালো করে মন দিয়ে শোন, তাহলেই বুঝতে পারবি। চার্বাক মতে জগৎ কয়টি মহাভূত দিয়ে তৈরি? চারটি। ক্ষিতি, অপ, তেজ, মরুত। অসুবিধা আছে? চার্বাকরা আকাশ বা বোমকে স্বীকার করে না কেন? প্রত্যক্ষ করা যায় না, আকাশকে প্রত্যক্ষ করা যায় না। অসুবিধা আছে? চার্বাকদের এই জগৎ সৃষ্টির তত্ত্বকে কি বলা হয়? জগৎ সৃষ্টি। চার্বাকদের এই জগৎ সৃষ্টি ভূত চতুষ্টয়বাদ। অসুবিধা আছে? চার্বাকদের স্বভাববাদ কি? ওই একই, সেম। চারটি মহাভূতের সংমিশ্রণে স্বভাববশত, শুধু এখানে একটা কথা অ্যাড হবে, কি? স্বভাববশত এই জগৎ সৃষ্টি হয়েছে, এটি স্বভাববাদ। আবার যদৃচ্ছাবাদ, এটাই যদৃচ্ছাবাদ, নিজেদের ইচ্ছাবশত এই জগতের সৃষ্টি করেছে। অসুবিধা আছে? তাহলে যাহাই ভূত চতুষ্টয়বাদ, তাহাই স্বভাববাদ, তাহাই যদৃচ্ছাবাদ, মানে এগুলো কাদের তত্ত্ব? চার্বাকদের। আর কিভাবে তৈরি হয়েছে? চারটে মহাভূতের মাধ্যমে। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত। এই চারটে মহাভূতের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে। কাদের উক্তি? চার্বাকদের। কিন্তু ভারতীয় দর্শনে কি বলেছে? পাঁচটা, পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। অসুবিধা আছে? পারা যাবে তাহলে? এবার বলো, এটা হয়ে গেছে চার্বাকদের স্বভাববাদ হয়েছে। চার্বাক দর্শনে আত্মা বলতে কি বোঝানো হয়েছে? বলছে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। কি? আমি এখন তোমাদের সামনে কি বলছি? কথা বলছি। আমার চৈতন্য আছে, মানে অচেতন নই, আমি জ্ঞান আছে। চৈতন্য মানে কি? চেতনা মানে কি? জ্ঞান। আমি অজ্ঞান হয়ে যাইনি। চৈতন্য হারিয়ে মানে কি? আমি অজ্ঞান হয়ে যাব। আর যদি চৈতন্য আছে মানে আমার শরীরে আত্মা আছে। আমার শরীরে আত্মা কখন চলে যাবে? আমি যখন মারা যাব। আত্মাটা কী হবে? আমার শরীর থেকে বেরিয়ে চলে যাবে তো। এবার ভারতীয় দর্শনে বলেছে আত্মার অস্তিত্ব আছে। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ হচ্ছে জড়, আর আত্মা বা মন আলাদা। এটা ভারতীয় দর্শন বলেছে। চার্বাকরা বলেছে আত্মা বা মন আলাদা কিছু নয়, চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। যতক্ষণ তুমি বেঁচে আছো সেই চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। ওই আত্মা আলাদা করে আত্মার কোনো অস্তিত্ব নেই। যেটা আমরা ভাবি ভূত হয়ে ঘুরে বেড়ায়, আমাদের ভয় দেখায় আত্মা, আমরা ভয় পাই না, এইরকম কোনো ব্যাপার নেই। কি বলেছে চার্বাকরা? চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। যখন তুমি মারা যাবে তখন কোনো আত্মাবাত্মা থাকবে না। কাদের উক্তি? চার্বাকদের। চার্বাকরা তাহলে কি বলেছে? চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। বোঝাতে পারছি? চৈতন্য বিশিষ্ট দেহ মানে আমি বেঁচে আছি, মানে চেতনা আছে। আর যখন মরে যাবো চেতনা তো চলে যাবে। বলছে তাহলেই আত্মারও শেষ। আত্মা বলে আলাদা করে কিছু নেই। ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখো, চার্বাকদের আত্মবিষয়ক তত্ত্বকে কি বলা হয়? দেহাত্মবাদ। কি বলা হয়? তাহলে দেহাত্মবাদ কাদের উক্তি? চার্বাকদের। ঠিক আছে? চার্বাকরা কি ঈশ্বরকে স্বীকার করে না? আমরা জানি চার্বাকদের মতে পরলোক বা জন্মান্তরবাদ কি সত্য না? এই যে বলে এই জীবনে যদি এই জন্মে যদি পাপ কাজ করিস তাহলে পরের জন্মে কুকুর হয়ে জন্মাবি, জন্মান্তরবাদ। তার মানে আমাদের কষ্ট ভোগ করতে হবে। এই যে ভারতীয় দর্শন এটা বলা হয়, বলে না? তো এই জন্মান্তরবাদ চার্বাকরা বিশ্বাস করে না। বলছে যা হবে দেখা যাবে, আমি তো আর জানতে পারবো না কী হচ্ছি। ওইসব বলে লাভ নেই, জন্মান্তরবাদ ওইসব কিছু বলে লাভ নেই। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে চার্বাকবাদে পরলোক বা জন্মান্তরবাদ কি সত্য? বলছে না, পরলোক কর্মফল ওইসব কিছু নেই। তারপরে মৃত্যুর পর
আত্মা কি বলে চার্বাকরা মনে করে? আত্মার কি হয় মৃত্যুর পর? আত্মারও বিনাশ ঘটে। আমি কি বোঝালাম? চৈতন্য বিশিষ্ট দেহ হয়ে হলো আত্মা। যখন মরে যাব ওই আত্মা ঘুরে বেড়াবো ওই সব না, আত্মাও মরে যাবে। এটা কি বলেছে চার্বাকরা? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে চার্বাকদের জানলে আর ভূতের ভয় থাকবে না। বুঝতে পেরেছো? যত আমাদের ভূতের ভয়টা কিসের জন্য? ওই আত্মা ঘোরাফেরা করে তো। এটা ভারতীয় দর্শন অন্যান্য সম্প্রদায় বলেছে, কিন্তু এ চার্বাকরা বলেনি। তাহলে চার্বাকরা কি মনে হচ্ছে না? চার্বাকদের শুনে বেশ ভালো লাগছে না? পপুলার বেশ, তাই না? আচ্ছা, তারপরে বলো চার্বাকদের মূল দুটি সম্প্রদায় বা শাখা কি কি? চার্বাকদের হচ্ছে একটা হচ্ছে ধূর্ত আর একটা হচ্ছে সুশিক্ষিত। এতগুলো যে কথা বললাম সব কটা ধূর্ত ওরা স্বীকার করেছে, কিন্তু সুশিক্ষিত আবার কি বলেছে? অনুমানকে প্রমাণ হিসেবে হালকা মেনেছে। সুশিক্ষিত সম্প্রদায় কি বলেছে? অনুমানকে হালকা প্রমাণ হিসেবে মেনেছে। ব্যাস এইটাই পার্থক্য, ঠিক আছে? চার্বাকদের কটা সম্প্রদায়? দুটো। কি কি? ধূর্ত আর সুশিক্ষিত, ঠিক আছে? অসুবিধা। ধূর্ত চার্বাক কাদের বলা হয়? অন্তত কঠোরভাবে কেবল প্রত্যক্ষই প্রমাণ হিসাবে মানে, কঠোরভাবে প্রত্যক্ষ কি প্রমাণ হিসাবে মানে। আর সুশিক্ষিত চার্বাকরা কি বলে? অনুমানকে আংশিক স্বীকার করে। অনুমানকে কি করে? আংশিক স্বীকার করে। প্রমাণ কাকে বলে? যথার্থ জ্ঞান লাভের উপায়কে। প্রমাণ আমরা কাকে বলি? যথার্থ জ্ঞান লাভের উপায়কে। বৌদ্ধ ন্যায় দর্শনে কয়টি করে প্রমাণ স্বীকার করা হয়েছে? দুটি, প্রত্যক্ষ আর অনুমান। আর ন্যায় দর্শনে কটা প্রমাণ স্বীকার হয়েছে? চারটি, প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। অসুবিধা আছে? এগুলো আগে পড়া আমাদের হয়ে গেছে। এইবার বলো প্রত্যক্ষ জ্ঞান কিভাবে উৎপন্ন হয়? ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ বা সন্নিকর্ষের ফলে। প্রত্যক্ষ, ওই যে বললাম এটা ঘড়ি, ইন্দ্রিয়, আর এটা কি? অর্থ। ইন্দ্রিয়ের সাথে অর্থের কী হচ্ছে? সন্নিকর্ষ ঘটছে, তার ফলে কি হচ্ছে? প্রত্যক্ষের জ্ঞান হচ্ছে। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যবিচারী ব্যবসায়তকম প্রত্যক্ষম। এগুলো আমরা আগে বলে দিয়েছি। অনুমান কাকে বলে? জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে জানার প্রক্রিয়াই হলো অনুমান। জ্ঞাত সত্য কোনটা? দূরে ওইখানে ধোঁয়া দেখতে পাচ্ছি, দূরে ওই বাড়িটায় কী দেখতে পাচ্ছি? ধোঁয়া। ধোঁয়া দেখলেই আমরা কি অনুমান করব? আগুন। আচ্ছা, দেখতে পাচ্ছি, জ্ঞাত সত্য কোনটা? ধোঁয়া দেখা। কিন্তু অনুমান কোনটা করছি? অজ্ঞাত সত্য, মানে যেটা আগুন। অজ্ঞাত, আমরা দেখতে পাচ্ছি না, জানতে পারি না। তাহলে কি করে অজ্ঞাত সত্য পৌঁছালাম? অনুমানের মাধ্যমে। অনুমান, অনু মানে পশ্চাৎ, মান মানে জ্ঞান। পশ্চাৎ জ্ঞানের মাধ্যমে আমরা পৌঁছালাম। অসুবিধা আছে? তাহলে অনুমান হতে গেলে কি বলেছে? আগে আমাদের সেটা দেখে রাখতে হবে। আমরা এখন ধোঁয়া দেখে আগুনকে অনুমান করলাম কিসের ভিত্তিতে? ছোটোবেলা থেকে যতবার আমরা ধোঁয়াকে দেখেছি তার সাথে আগুনকে দেখেছি, তাই আমরা অনুমান করতে পারছি। বুঝতে পেরেছ? পশ্চাতে আমার এই গানটা রয়েছে। তাহলে কি বললাম? জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে জানার প্রক্রিয়ায় হলো অনুমান। অনুমান মানে প্রথমে আমরা জ্ঞাত সত্য দেখতে পাচ্ছি কিন্তু অজ্ঞাত সত্যকে জানতে পারছি, এটাই হচ্ছে অনুমান। অসুবিধা আছে? অনুমানকে চার্বাকরা মানে না, ঠিক আছে? এটাই তো আজকের চ্যাপ্টার। অনুমানে হেতু বলতে কি বোঝায়? হেতু বলতে যার কারণে বা যার সাহায্যে আমরা অনুমান করি। এখানে হেতু কোনটা? ধোঁয়া। ধোঁয়ার মাধ্যমেই তো আমরা আগুনকে অনুমান করি, ঠিক আছে? অনুমানে সাধ্য বলতে কি বোঝায়? যাকে প্রমাণ করা হয়। কাকে প্রমাণ করছি আমরা? অনুমান করছি কাকে? আগুনকে। আগুনটা হচ্ছে সাধ্য। অসুবিধা আছে? আচ্ছা, অনুমানে পক্ষ বলতে কাকে বোঝায়? কোথায় হচ্ছে ঘটনাটা? পাহাড়ে, দূরে ওই পাহাড়ে। পাহাড়ে ধোঁয়া দেখে আমরা কি অনুমান করছি? আগুন আছে। তাহলে কোথায় ঘটনাটা ঘটছে? পাহাড়ে। তাহলে পাহাড় হচ্ছে পক্ষ। তাহলে অনুমানের লক্ষণ কটা? তিনটে: পক্ষ, সাধ্য, হেতু। পক্ষ, সাধ্য, হেতু, এটাও একটা চ্যাপ্টার শেষ। পক্ষ মানে পাহাড়, সাধ্য মানে আগুন, আর হেতু কার মাধ্যমে? ধোঁয়া। অসুবিধা আছে? পারা যাবে? এরপরে বলো অনুমানের মূল ভিত্তি কি? অনুমানের মূল ভিত্তি হলো ব্যাপ্তি জ্ঞান। মানে অনুমান যে আমি করছি ওই দূরে পাহাড়ে ধোঁয়া দেখে আগুন যে অনুমান করছি, সেটা কিসের মাধ্যমে? আগে ছোটোবেলা থেকে আমরা ধোঁয়ার আগুনকে দেখে এসেছি। তার মানে ধোঁয়ার আগুনের মধ্যে আমরা একটা ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করেছি। মানে ধোঁয়ার আগুনকে সবসময় দেখতে দেখতে ধোঁয়ার আগুনের মধ্যে একটা নিয়ত সহচর সম্পর্ক কি তৈরি করেছি? নিয়ত সহচর সম্পর্ক একসাথেই থাকে। যেখানে ধোঁয়া থাকবে সেখানে আগুন থাকবে, ঠিক আছে? এইটাকে বলা হয় ব্যাপ্তি সম্বন্ধ। এটাকে কি বলা হয়? আরে চার্বাকরা অনুমান প্রমাণ খণ্ডন করেছে, বলছে ব্যাপ্তি সম্বন্ধ নেই। ধোঁয়ার আগুনের মধ্যে কি নেই? ব্যাপ্তি সম্বন্ধ নেই। বলছে ব্যাপ্তি সম্বন্ধ যদি থাকতো তাহলে ধোঁয়া দেখা গেলে যেমন আগুন দেখা যেত, আগুন দেখা গেলেও ধোঁয়া থাকতো। তাই বলছে ভেজা কাঠে যদি অগ্নিসংযোগ না হতো তাহলে কি হতো না? তাহলে ধোঁয়া, ভেজা কাঠে অগ্নিসংযোগ না হলে ধোঁয়া হয় না। মানে যদি লোহার গোলক একটা লোহার বল, সেখানে যদি আগুন ধরাও তাহলে ধোঁয়া হবে? তার মানে কী থাকতে হবে? জলীয় বাষ্প থাকতে হবে, ভেজা কাঠ হতে হবে। ভেজা থাকলে সেখানে আগুন ধরালে কি হবে? ধোঁয়া। অসুবিধা আছে?
সেই জন্য ধোঁয়ার আগুনের মধ্যে কি সম্বন্ধ নেই? চার্বাকরা বলেছে ব্যাপ্তি সম্বন্ধ নেই। তাই চার্বাকরা বলেছে যে অনুমান প্রমাণ নয়, অনুমান প্রমাণ নয়। কারণ অনুমানটা কিসের ওপর ভিত্তি করে আছে? ব্যাপ্তি সম্বন্ধের ওপর। কিসের ওপর? বুঝতে পারছিস তো? ব্যাপ্তিটা কিন্তু সহজে বোঝা যায় না। ব্যাপ্তি সম্বন্ধ মানে কি? আমি বলছি, আমি এক্সাম্পল দিয়েছিলাম তোদের, যে দুই বন্ধু আমার কাছে পড়তে আসছিস, দুই বন্ধু আসছিস, যেদিন আসছিস আবার কামাই করছিস, একসাথে কামাই করছিস, 2 বছর ধরে এরমভাবে পড়ছিস। হঠাৎ করে 2 বছরের শেষ দিনে পরীক্ষা যেদিন নেব সেই দিন একজন এলি একজন এলো না, তাহলে আমি কি বলবো? ওই বন্ধুটা কোথায় গেল রে? আমি মোটামুটি ভেবেই নিয়েছি যে ওদেরকে যখনই দেখতে পাই একসাথেই দেখতে পাই, তাই ওদের মধ্যে একটা কী সম্পর্ক তৈরি করেছি? নিয়ত সহচর সম্পর্ক। এটাকেই বলা হচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ। ধোঁয়ার আগুনের মধ্যে ওরকম সম্বন্ধ আমরা ছোটোবেলা থেকে দেখেছি, কিন্তু চার্বাকরা বলছে কি না, ওই সম্বন্ধ ব্যাপ্তির সম্বন্ধ নেই। কারণ ভেজা কাঠে অগ্নিসংযোগ না করলে ধোঁয়া হয় না। তাই ওই ব্যাপ্তি সম্বন্ধ খণ্ডন করা মানেই কি? অনুমান প্রমাণ নয়। অসুবিধা আছে? ব্যাপ্তি সম্বন্ধের একটি উপযুক্ত উদাহরণ কি? যেখানে ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। অন্যান্য দর্শন কেন অনুমানকে প্রমাণ হিসাবে গ্রহণ করে? কারণ তারা অনুমানকে প্রত্যক্ষের পরিপূরক হিসাবে দেখে, প্রত্যক্ষের পরিপূরক। সাংখ্য দর্শনে অনুমানের প্রয়োজনীয়তা কোথায় থাকে? অতীন্দ্রিয় বিষয় জানতে, যেগুলো আমরা জানতে পারি না, ঈশ্বর, আত্মা, এগুলোর জন্য অনুমান প্রয়োজন। ভালো করে বোঝো, ঈশ্বরকে আমরা জানি কিভাবে? দেখতে পাই, প্রত্যক্ষ করে জানা যায়। ঈশ্বরকে কিসের মাধ্যমে জানি? অনুমানের মাধ্যমে। যে ঈশ্বর যদি না থাকে তাহলে এই পৃথিবী সৃষ্টি করেছে কে? বুঝতে পারছিস কী বললাম? ঈশ্বরকে আমরা প্রত্যক্ষের মাধ্যমে জানতে পারি, কিসের মাধ্যমে জানি? অনুমানের মাধ্যমে। তাই প্রত্যক্ষের কি বলা হচ্ছে? প্রত্যক্ষের পরিপূরক হিসাবে আমরা কাকে ব্যবহার করি? অনুমানকে। ঠিক আছে? অসুবিধা আছে? আর সাংখ্য দর্শন কি বলে? অতীন্দ্রিয় বিষয় জানতে। অতীন্দ্রিয় বিষয় মানে যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি না। অসুবিধা আছে? এবার বলো, চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন? কারণ অনুমানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান সর্বদা কি হয়? প্রত্যক্ষ বা সন্দেহযুক্ত। অনুমানের যদি প্রাপ্ত জ্ঞান পাই, সেটা কি হয়? সন্দেহ থেকে যায়। কি থেকে যায়? সন্দেহ থেকে যায়। সেই জন্য চার্বাকরা মানে না। অনুমানের জ্ঞানকে চার্বাকরা কী ধরনের জ্ঞান বলে? 100% নিশ্চিত নয়। 100% নিশ্চিত নয়, এটি কেবল সম্ভাব্য জ্ঞান। অনুমানটা কি জ্ঞান? সম্ভাব্য। এই যে দেখিস না, কোর্টে জাজ যখন বিচার করে, আচ্ছা একজন খুন হয়েছে, খুন করার ওই রুম থেকে ওই টাইমে আরেকজনকে বেরোতে দেখেছে। এবার তুমি এই টাইমের মধ্যে ওই রুম থেকে তোমার সিসিটিভি দেখা যায় বেরোচ্ছ, আবার চাকু হাতে নিয়ে। খুন করতে কিন্তু দেখেনি, বলছে ওই টাইমে তুমি চাকু হাতে নিয়ে বেরিয়েছো মানে তুমিই খুন করেছো। তাহলে এটা কিসের মাধ্যমে বললো? অনুমানের মাধ্যমে। হতেও তো পারে ও চাকুটা নিয়ে বেরিয়েছে, যে খুন করে গেছে ওর চেনা, চাকুটা নিয়ে বেরিয়ে পড়েছে, হতেই পারে। আর কেউ জানলা দিয়ে খুন করে বেরিয়ে চলে গেছে, হতেই তো পারে। তাহলে সম্ভাব্য 100% নিশ্চিত করা যায়? 100% নিশ্চিত করা যাবে কি? যাবে না। কিসের মাধ্যমে হয় ওটা? অনুমান। সেই জন্য চার্বাকরা কী বলছে? অনুমান 100% নিশ্চিত নয়, এটা সম্ভাব্য। অসুবিধা আছে? চার্বাকদের অনুমান খণ্ডনের প্রধান যুক্তি কি? ব্যাপ্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। বলছে ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না, ধোঁয়ার আগুনের মধ্যে ব্যাপ্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। কারণ কি? ভেজা কাঠে অগ্নিসংযোগ হলেই তবেই ধোঁয়া হয়। ঠিক আছে? প্রত্যক্ষের সাহায্যে কি ব্যাপ্তিজ্ঞান সম্ভব? প্রত্যক্ষের সাহায্যে ব্যাপ্তিজ্ঞান সম্ভব? বলছে না, কারণ অতীত ও ভবিষ্যৎকালকে প্রত্যক্ষ করা অসম্ভব। বলছে অনুমানের সাহায্যে ব্যাপ্তি প্রমাণ করতে গেলে কি সমস্যা হয়? অনুমানের সাহায্যে ব্যাপ্তি যদি করতে যাই, দেখ, অনুমানের সাহায্যে ব্যাপ্তিজ্ঞান প্রমাণ করতে গেলে অনাবস্থা দোষ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী দোষ হয়? অনাবস্থা দোষ হয়। দর্শনের ভাষায় উপাধি বলতে কি বোঝায়? উপাধি কথার অর্থ হলো শর্ত। আসে দর্শনের ভাষায় উপাধি কথার অর্থ কি? শর্ত। তাহলে অনুমানকে যদি ব্যাপ্তি জ্ঞান করতে আসলে একটা শর্ত থেকে যায়। কি থেকে যায়? শর্ত। কারণ কি হতে হবে? ভেজা কাঠ হতে হবে, জলীয় বাষ্প থাকতে হবে, তবেই সেখানে কি হবে? ধোঁয়া হবে। তাহলে ব্যাপ্তির মাধ্যমে কি থেকে যাচ্ছে? একটা উপাধি থেকে যায়। উপাধি মানে কি? শর্ত। মনে থাকবে, কোশ্চেন আসবে। আচ্ছা, দর্শনের ভাষায় উপাধি বলতে কী বোঝায়? শর্ত। আচ্ছা, চার্বাক মতে ব্যাপ্তি সম্বন্ধ কেন সুনিশ্চিত নয়? বলছে কারণ কোনো সম্পর্কে সম্পূর্ণ উপাধি শূন্য মানে শর্ত, শর্ত শূন্য বা শর্তহীন তা জোর দিয়ে বলা যায় না। কারণ অনুমান মানে কি? সম্ভাব্য জ্ঞান, 100% তো শিওর নেই। বোঝা যাচ্ছে? ধোঁয়া ও আগুনের ব্যাপ্তি সম্বন্ধে উপাধি বা শর্তটি কি? বলছে এখানে প্রধান শর্ত হলো ভেজা কাঠে অগ্নিসংযোগ হতে হবে। ভেজা কাঠে অগ্নিসংযোগ হতে হবে। লোহার বলে যদি অগ্নিসংযোগ করা হয় তাহলে ধোঁয়া। তাই চার্বাকরা বারবার বলছে অনুমান প্রমাণ নয়। অনুমানের মধ্যে কোনো ব্যাপ্তি সম্বন্ধ নেই। ধোঁয়া আর আগুনের মধ্যে কি নেই? ব্যাপ্তি সম্বন্ধ নেই। অসুবিধা আছে? তারপরে
আগুন থাকলেই কি সবসময় ধোঁয়া হয়? বলছে না, লোহার গরম গোলায় আগুন থাকলেও ধোঁয়া থাকে না। অসুবিধা আছে? শব্দ বা উপমান প্রমাণের দ্বারা কি ব্যাপ্তি প্রমাণ করা যায়? শব্দ মানে আমি কি বলেছিলাম? শব্দ মানে হচ্ছে যে কোনো আপ্ত ব্যক্তির বাক্য থেকে যে জ্ঞান পাস। এই ধর তোদের কাছে যে বিশিষ্ট ব্যক্তি, তার কাছ থেকে যে জ্ঞান পাবি তাকে কি বলা হয়? শব্দ জ্ঞান। বুঝতে পেরেছিস? মানে শব্দ জ্ঞান বলতে অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে যেটা বই পড়ে পাচ্ছি সেটাও তো শব্দ জ্ঞান। তার শব্দ জ্ঞানের মাধ্যমে কি অনুমান জানা যায়? বলছে চার্বাকরা শব্দ বা উপমান মানে না, তাই এদের দ্বারাও ব্যক্তিজ্ঞান জানা যায় না। অসুবিধা যে উপাধি বা শর্ত থাকলে অনুমান কি হতে পারে? শর্তযুক্ত থাকলে অনুমান অনেক সময় ভ্রান্তির সম্ভাবনা তৈরি হয়। শর্ত থাকলে কি সম্ভাবনা তৈরি হয়? ভ্রান্তি। ঠিক আছে? যেমন নির্দোষ ব্যক্তির জেল। অসুবিধা আছে? আমরা তো অনুমানের মাধ্যমে নির্দোষ ব্যক্তির জেল হতে দেখেছি। যাবজ্জীবন জেল খেটে নিচে বেরিয়ে বলছে, তারপরে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে না, এ ছিল না, খুনি ছিলই না আসল। তাহলে অনুমানের মাধ্যমেই তো হয়েছে ওটা, কেউ তো দেখেনি, জাজ তো এসে দেখেনি, তাহলে জাজমেন্ট দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো কী বললাম? চার্বাকরা অনুমানকে খণ্ডন করতে কিসের আশ্রয় নিয়েছে? যুক্তির সাহায্য নিয়েছে। চার্বাক মতে কোন জ্ঞান প্রমা বা যথার্থ জ্ঞান হতে পারে না? কোনো জ্ঞান অনুমানলব্ধ জ্ঞান, যথার্থ জ্ঞান হতে পারে না। আচ্ছা, চার্বাক মতে পৃথিবীর সব কিছু কী দিয়ে তৈরি? জড় পদার্থ দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? জড় পদার্থ। চার্বাকরা কেন সব প্রমাণ বাদ দিয়ে কেবল প্রত্যক্ষকে মানে? যে কারণ একমাত্র ইন্দ্রিয় প্রত্যক্ষই সুনিশ্চিত ও সন্দেহ মুক্ত জ্ঞান দিতে পারে। যেটা দেখবো সেটা সুনিশ্চিত জ্ঞান। ঠিক আছে? তারপরে অন্যান্য দর্শনে ন্যায়, বৌদ্ধ, চার্বাকদের কি সমালোচনা করেছে? তাদের মধ্যে কেবল প্রত্যক্ষের দ্বারা জগতে সব কিছু জানা যায় না। মাধ্যাকর্ষণ শক্তির উদাহরণ দিয়ে চার্বাকদের কিভাবে ভুল প্রমাণ করা হয়? মাধ্যাকর্ষণ চোখে দেখা যায় না, তবুও তার অস্তিত্ব আছে, অনুমানের দ্বারাই প্রমাণিত। ঠিক আছে? আমাদের দৈনন্দিন জীবন কিসের ওপর নির্ভরশীল? এগুলো সমালোচনা করেছে। আমাদের দৈনন্দিন জীবন ও কাজ অনেকটাই অনুমানের ওপর নির্ভরশীল। এগুলো সমালোচনা হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, বিজ্ঞানীদের কাজ কি অনুমান দ্বারা সম্ভব? না, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের শুরুতেই একটি প্রকল্প বা অনুমান করা অপরিহার্য। অনুমান ছাড়া সায়েন্টিস্ট তৈরি হতো না। কারণ আগে তো আমি ভাবতে পারবো যে মানুষ উড়ে উড়ে যাবে, তবেই তো রাইট ভাতৃদ্বয় হেলিকপ্টার বানিয়েছিল, ভেবেছিল যে পাখির মতো ওরা সম্ভব। যদি অনুমানটাই না করতো তাহলে কি বানাতে পারতো? তাহলে বিজ্ঞানী কখনোই তৈরি হতো না অনুমান না করলে। অসুবিধা আছে? এগুলো কি হচ্ছে? চার্বাকদের সমালোচনা হয়েছে। সমালোচকরা কি করবে? ভালো করে বুঝে নে। সমালোচকরা কি করবে? যে বলবে যে হ্যাঁ অনুমান প্রমাণ। সমালোচকরা কি করবে? অনুমান প্রমাণ। তাই এই কথাগুলো বুঝতে পেরেছিস? অসুবিধা আছে? বেতার, তরঙ্গ, বিদ্যুৎ ইত্যাদি আমরা কিভাবে বুঝতে পারি? আচ্ছা, বিদ্যুৎ দেখতে পাই, তাহলে কীভাবে বুঝতে পারি? অনুমানের মাধ্যমে। বিদ্যুৎ আছে বলেই তো এই লাইট ফাঁকা চলছে। ঠিক আছে? অসুবিধা নেই তো? বলো, চার্বাক দর্শনে স্ববিরোধিতা দোষটি কোথায়? বলছে চার্বাকরা অনুমান খণ্ডন করার জন্যই আবার অনুমানের বা যুক্তির আশ্রয় নিয়েছে। আবার কিসের আশ্রয় নিয়েছে? যুক্তির আশ্রয় নিয়েছে। চার্বাকদের চরম সাহসিকতার ঘোষণাটি কি? সমাজে রক্তচক্ষু উপেক্ষা করে ঘোষণা করা যে প্রত্যক্ষই একমাত্র নির্ভরযোগ্য প্রমাণ। চার্বাকদের মতে অনুমানের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? বলছে এটি কখনোই পুরোপুরি সন্দেহ মুক্ত হতে পারে না। চার্বাক দর্শন কাদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল? সাধারণ মানুষের কাছে। অসুবিধা আছে? উপসংহারে চার্বাক মতে অনুমান খণ্ডনের মূল নির্যাস কি? বলছে ব্যাপ্তি প্রতিষ্ঠা করা অসম্ভব, তাই অনুমান কোনোভাবেই নির্ভরযোগ্য প্রমাণ নয়। আবারও বলছি, এই কটা যদি কোশ্চেন পড়ে নাও, এই চতুর্থ অধ্যায় থেকে কোনো কোশ্চেন বাদ যাবে না। 100% গ্যারেন্টি। এই প্রশ্নগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে এই চতুর্থ অধ্যায় থেকে একটাও কোশ্চেন বাদ যাবে না। সব কোশ্চেন কমন পাবে পরীক্ষায়। ঠিক আছে? এই চ্যাপ্টারটা করার আগে কি দেখবে? এই চ্যাপ্টারটা করার আগে আগের ভিডিওটা দেখে নেবে। আমি পুরো বুঝিয়েছি চার্বাক মতে অনুমান প্রমাণ কিভাবে খণ্ডন করেছে। তাহলে এই চ্যাপ্টারটা আরও ইজি হয়ে যাবে। তবু আমি বুঝিয়ে এই কোশ্চেনগুলো পড়ালাম। অসুবিধা আছে? প্রতিটা চ্যাপ্টার এইভাবেই আমাদের হবে। আগের ভিডিও দেখে নাও, পরপর এইভাবেই ভিডিওগুলো দেওয়া আছে। তাহলে চতুর্থ অধ্যায় আজকে আমাদের এখানে শেষ হলো। এরপরে আমরা এমসিকিউ নিয়ে আসবো, পরীক্ষা হবে, ব্যাস, তারপরে পঞ্চম অধ্যায় চলে যাব। ঠিক আছে? অসুবিধা আছে? পারা যাবে তো?